ঠিক আছে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো আমরা আগের দিনেরটাই কন্টিনিউ করছি, আজকে দেখি যদি পারি শেষ করে দেবো। তো অলরেডি আমরা বেসিক ল, ফান্ডামেন্টাল ল, ক্যানন, প্রিন্সিপলসটা এখনো আসেনি, ক্যানন পর্যন্ত আমরা এসেছি। এবারে বুঝতেই পারছো একটা পার্টিকুলার ক্যাননের আন্ডারে আবার একটা হেল্পফুল সিকোয়েন্সের জন্য প্রিন্সিপাল লাগবে, সেটা আমরা এর আগের দিন বলেছিলাম, আজকে শুরু করছি। তাহলে এই যে আমরা কোথায় এই যে ক্যানন ফর অ্যারে নাম্বার 3 হচ্ছে ক্যানন অফ হেল্পফুল সিকোয়েন্স। সুতরাং অল প্রিন্সিপাল অফ হেল্পফুল সিকোয়েন্স এখানে থাকবে। তাহলে এই একটা ক্যাননকে ফুলফিল করতে গেলে আর বেশ কিছু প্রিন্সিপাল লাগবে। ক্যানন অফ হেল্পফুল সিকোয়েন্স অ্যারেতে মাথায় রাখো। তাহলে আমরা অ্যারে মানে কি, অনেক কটা কোঅর্ডিনেট পরপর আছে। তাহলে সেই কোঅর্ডিনেট গুলো যদি আমি ভাগ করি এশিয়াকে কান্ট্রি হিসাবে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চায়না, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এগুলো যতই ভাগ করব, তাহলে কে আগে আসবে কে পরে আসবে, কোনো তো একটা সিকোয়েন্স থাকবে। এই সিকোয়েন্স গুলো আমরা যে প্রিন্সিপলস এর উপর বেস করে করব, দিস আর কল দ্য প্রিন্সিপলস ফর হেল্পফুল সিকোয়েন্স। ওকে, তো ফার্স্ট প্রিন্সিপল আমরা বলবো প্রিন্সিপল অফ ল্যাটার ইন টাইম অথবা প্রিন্সিপল অফ আর্লিয়ার ইন টাইম, এই দুটো একই। প্রিন্সিপল অফ ল্যাটার ইন টাইম আর প্রিন্সিপল অফ আর্লিয়ার ইন টাইম, এই যে প্রিন্সিপলটার উপর বেস করে যে অ্যারেটাকে আমরা সাজাবো সেটা একটা সিকোয়েন্স হবে। সেই সিকোয়েন্সটাকে বলবো আমরা টাইম সিকোয়েন্স। ক্লিয়ার? পরের প্রিন্সিপল হচ্ছে প্রিন্সিপল অফ ল্যাটার ইন ইভলিউশন, প্রিন্সিপল অফ আর্লিয়ার ইন ইভলিউশন। এই দুটো প্রিন্সিপল যেটা সিকোয়েন্সটা দেবে সেটাকে বলবো আমরা ইভলিউশনারি সিকোয়েন্স। একটা টাইম, একটা ইভলিউশন। ইভলিউশন মানে ইভলিউশন হয়ে যে ফর্মগুলো এসছে, আর একটা টাইমের সাথে যেটা ডেভেলপ হয়েছে, একটু আলাদা দুটো, পরে আসবো আমরা এক একটা। দেন প্রিন্সিপল অফ স্পেশিয়াল কন্টিগুইটি। স্পেশিয়াল একটা স্পেসের মধ্যে, টু ডাইমেনশন একটা স্পেসের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটা আমরা কিভাবে করব, সেটার জন্য আবার অনেক কটা, তার আন্ডারে অনেক কটা প্রিন্সিপল আছে। প্রিন্সিপল অফ বটম আপওয়ার্ড, প্রিন্সিপল অফ টপ ডাউনওয়ার্ড, টপ থেকে ডাউনওয়ার্ড অথবা বটম থেকে আপওয়ার্ড হতে পারে। প্রিন্সিপল অফ লেফট টু রাইট, প্রিন্সিপল অফ রাইট টু লেফট, প্রিন্সিপল অফ ব্যাক টু ফ্রন্ট, প্রিন্সিপল অফ ফ্রন্ট টু ব্যাক, প্রিন্সিপল অফ ক্লকওয়াইজ ডাইরেকশন, প্রিন্সিপল অফ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, প্রিন্সিপল অফ পেরিফেরি টু সেন্টার and center to periphery, principle of away from a particular position, principle of towards the particular position, then principle of geographical contiguity. এই এতগুলো প্রিন্সিপল টোটাল স্পেশিয়াল কন্টিগুইটির মধ্যে আছে। আর কি আছে? প্রিন্সিপল অফ ইনক্রিজিং কোয়ান্টিটি, প্রিন্সিপল অফ ডিক্রিজিং কোয়ান্টিটি। আরো আছে আমাদের প্রিন্সিপল অফ ইনক্রিজিং কমপ্লেক্সিটি, প্রিন্সিপল অফ ডিক্রিজিং কমপ্লেক্সিটি, প্রিন্সিপল অফ ইনক্রিজিং লিটারেরি ওয়ারেন্ট। এগুলো আস্তে আস্তে আমরা আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ফার্স্ট হচ্ছে প্রিন্সিপলস অফ ল্যাটার ইন টাইম, প্রিন্সিপলস অফ আর্লিয়ার ইন টাইম। তার মানে তোমাদের যদি এক্সামে আমি দিয়ে দিই যে টাইম সিকোয়েন্স, একটা ছোট শর্ট কোশ্চেন 3.5 মার্কস সাপোজ, তাহলে তোমাকে বলতাম যে টাইম সিকোয়েন্সটা কিভাবে ডেভেলপ হচ্ছে ইন অ্যান অ্যারে, না
with the help of obeying the principle of later in time and principle of earlier in time, এই দুটোকে মেনে টাইম সিকোয়েন্স হচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি এটাকে একটু জাস্ট এ মিনিট, যদি আমরা এইভাবে দেখি, প্রিন্সিপলস অফ হেল্পফুল সিকোয়েন্স ধরো যদি আমরা করি, এবার দেখো আমরা, আমি জাস্ট এক্সাম্পল গুলো দিচ্ছি, ভালো করে দেখবে, তিনটে করে যদি আমরা করি, তিনটে চারটেই ধরলাম। আচ্ছা, ধরো আমরা কিছু এক্সাম্পল দেবো টাইম সিকোয়েন্স, তার মানে শিডিউলে যখন অ্যারে পরপর পরপর থাকবে, কি করে সেটা টাইমের আর্লিয়ার ইন টাইম অথবা লেটার ইন টাইম কি করে মেনটেন করছে, তার একটা যদি আমরা এক্সাম্পল দিই, সাপোজ রিলিজিয়ান। ঠিক আছে, জাস্ট এ মিনিট, এটাকে আমরা এইভাবে দেবো না, ধরো এইখানে আমরা লিখছি সাবজেক্ট গুলো, এখানে লিখছি ডিডিসি 23rd এখন চলছে এডিশন, এটা সাপোজ ইউডিসি, এটা সাপোজ সিসি 6th এডিশন। যদি এরকম একটা ধরি, আমরা যদি ধরি রিলিজিয়ান, ঠিক আছে, রিলিজিয়ানটা ডিডিসি তে কত নাম্বার আছে না 200, ইউডিসি তে শুধু 2, ইউডিসি আর ডিডিসি একই, এখানে 3টে ডিজিট করেছে, আসলে 2 আর 00 দিয়ে টোটাল একটা 3টে ডিজিট করেছে, ইউডিসি তে একটাই। আর যদি কোলনে যাই, এখানে বলছে কিউ মানে রিলিজিয়ান, কোলনে গিয়ে দেখবে কিউ মানে রিলিজিয়ান। ঠিক আছে, এবারে রিলিজিয়ানে আমরা ভেদিক রিলিজিয়ান সবচেয়ে পুরনো। ঠিক আছে, তারপরে আমরা বলি পোস্ট ভেদিক রিলিজিয়ান, টাইমের সাথে কেমন করে, আর আগে যেটা হয়েছে তারপরে আস্তে আস্তে করে ডেভেলপ হয়েছে, পোস্ট ভেদিক, তারপরে জৈনিজম, তারপরে বুদ্ধিজম, তারপরে জুডাইজম, তাহলে জুডাইজম, দেন ক্রিশ্চিয়ানিটি, আর লাস্টে ইসলাম। ইসলাম সবচেয়ে নতুন। তাহলে আমরা লেটার ইন টাইম, প্রিন্সিপলস অফ লেটার ইন টাইম, আস্তে আস্তে পরে যেটা হচ্ছে আস্তে আস্তে আসছে। তাহলে দেখো যদি সিসিতে ধরি, সিসিতে এটাকে সুন্দর করে এই প্রিন্সিপলটাকে মানা হয়েছে, রঙ্গনাথন মেনেছে, কিউ, তারপর সুন্দর করে দেখো তুমি Q1 মানেই হচ্ছে ভেদিক, Q2 মানে পোস্ট ভেদিক, Q3 মানে দিস ওয়ান, Q4 মানে দিস ওয়ান, Q5, Q6, Q7। তার মানে এই নাম্বারটা দেখে সুন্দর করে বুঝতে পারবে কিউ মানে একেবারে মেন ক্লাস, Q1 মানে প্রথম যেটা ভেদিক, তারপরে পোস্ট ভেদিক মানে হিন্দুইজম, জৈনিজম, বুদ্ধিজম, জুডাইজম, খ্রিশ্চানিটি, আর ইসলাম সবচেয়ে লাস্টের ধর্ম, নতুন ধর্ম। এইভাবে সাজানো হয়েছে based on the principle of latter in time. But in DDC you see
দ্য নাম্বার 200 হচ্ছে রিলিজিয়ান। ভেদিকের কোনো ডিডিসিতে ওই সেন্সে নাম্বার নেই। পোস্ট ভেদিকটাকে ওরা বলছে ডিডিসিতে হিন্দুইজম, এটার নাম্বার আছে 294.5। ঠিক আছে, এটাকে হিন্দুইজম বলছে। জৈনিজম 294.4.4, then 294.3, then 296 হচ্ছে জুডাইজম। দেন খ্রিশ্চানিটি দেখো 22 থেকে এটাকে আমি স্ট্রোক দিচ্ছি 28, পুরোটাই খ্রিশ্চানিটি। ক্লিয়ার? ইসলাম আছে 297। তার মানে এখানে দেখো ডিডিসিতে কি করলো তাহলে, রিলিজিয়ান ঠিক আছে, ভেদিক দেয়নি, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে 294.5, তারপরে 294.4, 294.3, তাহলে এটা ল্যাটার ইন টাইম না করে আর্লিয়ার ইন টাইম করছে। আগে পরে যেটা হয়েছে সেটা আগে, তারপরে পরে, তারপরে পরে, কিন্তু হঠাৎ করে জুডাইজম 296, তাহলে সেটা আগে হওয়া উচিত ছিল, সেটাকে আবার পরে দিয়ে দিচ্ছে। খ্রিশ্চানিটি পরে হওয়ার কথা ছিল, তাকে কিন্তু একেবারে প্রথমে দিয়ে দিয়েছে। 22 থেকে 28 পুরোটাই খ্রিশ্চান, যেহেতু মেলভিল ডিউ তৈরি করেছে। এবার মেলভিল ডিউ আমেরিকার লোক, খ্রিশ্চান লোক, উনি খ্রিশ্চান বায়াসে এটাকে 22 থেকে 28 করেছে, আর ইসলামকে করেছে 297। তার মানে এখানে ঠিক প্রিন্সিপাল গুলোকে মানা হয়নি। আবার যদি তুমি চলে যাও ইউডিসিতেও মোটামুটি একই, কারণ ইউডিসি আর এইটা একই রকম যায়। এখানেও মোটামুটি তোমার যদি দেখো তুমি ইউডিসিতে 294.5, হ্যাঁ এখানেও তাই, সরি 294, এক মিনিট, 294.2 তে আছে ইউডিসিতে। দেন 294.35 এ আছে, 294.35 এ আছে জৈনিজম। হ্যাঁ, 3 তে আছে বুদ্ধিজম, 294.3 তে আছে বুদ্ধিজম। জুডাইজম আছে 296। আর এইটা কিন্তু 22 থেকে 28 খ্রিশ্চানের ব্যাপারে। দেন 297 এ আছে দিস ওয়ান। ওকে, সো দেখো এখানে তাহলে বুদ্ধিজমের আন্ডারে করেছে জৈনিজম, আর পোস্ট ভেদিক বা আমাদের হিন্দুইজম আগে করেছে, তারপরে করে দিয়েছে জৈনিজম, তারপরে মানে উল্টো পাল্টা, কোনো ঠিক নেই। একমাত্র সিসিতে দেখো আমাদের এই যে মানে ল্যাটার ইন টাইম, আর্লিয়ার ইন টাইম, এটাকে মেনটেন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এরকম তোমরা আরো তুমি পেয়ে যাবে বিভিন্ন বইতে। আমি তোমাকে এটা কৃষ্ণ কুমার দেখে বলছি, কিন্তু কৃষ্ণ কুমারের তো 18th এডিশন দেওয়া আছে, আমি ওটাকে আপডেট করে নিয়েছি ইতে। ঠিক আছে, তার মানে এটা আমাদের গেল, যদি বলি দিস ওয়ান হচ্ছে আমাদের টাইম সিকোয়েন্স। ঠিক আছে, এবারে যদি বলি দেখি আমরা টাইম সিকোয়েন্স, পরে তোমরা মনে আছে নিশ্চয়ই আমাদের কি ছিল, ইভলিউশনারি সিকোয়েন্স। যদি আমরা দেখি তাহলে দেখবে এখানে আছে ল্যাটার ইন ইভলিউশন, আর্লিয়ান ইভলিউশন। তার মানে ইভলিউশনারি সিকোয়েন্স যদি মনে করি তাহলে আমরা কি করব, নাম্বার 2 তে আছে ঠিক আছে, ইভলিউশনারি হচ্ছে টাইমের সাথে একটু আলাদা। ইভলিউশন হচ্ছে স্টেজেস অফ ইভলিউশন। ইভলিউশন হয় মেনলি লিভিং অর্গানিজমের ক্ষেত্রে। ঠিক আছে, তার মানে আমরা যদি এখানে আবার একটা আমরা এই টেবিলটাই করি তাহলে তুমি বুঝতে পারবে।
দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, আমি একটু ভিউটাকে ছোট করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো ইভলিউশনের সিকোয়েন্সে আমরা যদি দেখি যে একটা সায়েন্সের সাবজেক্টগুলো কিভাবে আমাদের এখানে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, আমরা যদি ধরি বটানি, ঠিক আছে, বটানি নিলাম, বটানির আন্ডারে আমরা নিলাম থ্যালোফাইটা, তার আন্ডারে নয়, হ্যাঁ, থ্যালোফাইটা, থ্যালো THALLO, থ্যালোফাইটা, THALLO তো হবে, হ্যাঁ ঠিকই আছে, যাই হোক। দেন ব্রায়োফাইটা, BRYO, ব্রায়োফাইটা। দেন টেরিডোফাইটা, ঠিক আছে। দেন জিমনোস্পার্ম, দেন মনোকটোলেডিনাস, দেন ডাইকটিলেডন। ঠিক আছে, ইভলিউশন অনুযায়ী হচ্ছে এরকম। যদি দেখি এবার এখানেও তুমি যদি সিসিটা দেখো, সিসিটাতে কিন্তু তোমাকে সুন্দর করে বলা আছে। আই মানে, গিয়ে দেখবে তোমরা, আই মানে হচ্ছে তোমার বটানি। দেন I2, I3, I4, I2, I3, I4, তারপরে একটা গ্যাপ রেখে দেওয়া হচ্ছে, গ্যাপ ডিভাইস, পরে আসবো I6, দেন I7, দেন I8। এইটা হচ্ছে আমরা, হ্যাঁ ঠিক আছে, এগুলো হচ্ছে আই, নট 1 2, ক্যাপস আই। এটাকে অন্য একটা আমরা ইতে লিখলে তোমরা বুঝতে পারতে এখানে, যদি আমাদের হ্যাঁ এরকম একটা লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে I2, I3, I4, I6, সরি I7, I8, সুন্দরভাবে ইভলিউশনটা বোঝানো যাচ্ছে। এটা জাস্ট আমি বটানিটাকে দেখিয়েছি, বটানিটা ইভলিউশন নয়। দেন থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, মনোকটিলেডোনাস, ডাইকটিলেডন, এরকম করে আমরা ভাগ করছি। কিন্তু যেই ডিডিসিতে তুমি ঢুকে যাচ্ছ, ডিডিসিতে হচ্ছে 580, হ্যাঁ এখানে হচ্ছে 23rd আর কি। 580-তে আছে বটানি। দেন থ্যালোফাইটা 579-এ চলে গেছে থ্যালোফাইটা। ওকে, ব্রায়োফাইটা 588-এ বায়োফাইটা, 587-এ হচ্ছে টেরিডোফাইটা, 585-এ হচ্ছে জিমনোস্পার্ম, 584-এ হচ্ছে মনোকটিলেডোনাস, 583-তে হচ্ছে ডাইকটিলেডোনাস। ঠিক আছে, তার মানে এখানে দেখো 580 ঠিক আছে, তারপরে এইটা যদি বাদ দিই বাকিগুলো কিন্তু কি না
এখানে হচ্ছে ইভলিউশন অনুযায়ী করেছে, পরপর আসছে, এটা আগেরটা মানে পরেরটা আগে চলে আসছে। 588, দেন 587, দেন 585, 584, 583। কি আবার এলো? হ্যাঁ, শীর্ষেন্দু। ঠিক আছে, তো আমরা তাহলে দেখো, তার মানে আমাদের ইভলিউশনারি সিকোয়েন্সে আমরা বলেছিলাম প্রিন্সিপল অফ ল্যাটার ইন ইভলিউশন অর প্রিন্সিপল অফ আর্লিয়ার ইন ইভলিউশন। ঠিক আছে, তার মানে ডিডিসি এবং সিসিতে দুটোই মানছে। কোলনে আমরা কি দেখলাম, কোলনে আমাদের আগে যেটা এসছে ইভলিউশনারে সেটাকে আগে লেখা হয়েছে, পরে যেটা আসছে পরে লেখা হয়েছে। আর এখানে ডিডিসিতে উল্টোটা, পরে যেটা এসছে সেটাকে আগে লেখা হচ্ছে ব্রায়োফাইটা 588, দেন টেরিডোফাইটা 587, এবং জাস্ট ক্লাসগুলোকে অন্যভাবে হয়ে গেছে। আর কি, থ্যালোফাইটার প্রভিশনটা এর মধ্যে নেই, বটানির মধ্যে নেই, বায়োলজির মধ্যে থ্যালোফাইটাকে রাখা আছে। হ্যাঁ, এবার যদি তুমি ইউডিসিতে দাও একই ব্যাপার, ইউডিসি আর ডিডিসি তো একই জিনিস, ওখানে 580 আছে, এখানে 58। ঠিক আছে, আর বাকি মোটামুটি আমাদের একই রকম, কিন্তু একটু একটু বেটার করেছে এখানে। এখানে কিন্তু থ্যালোফাইটাকে 582.22, that is thallophyta, then bryophyta 582 তে আছে ব্রায়োফাইটা, দেন টেরিডোফাইটা 582.35 এ আছে টেরিডোফাইটা, দেন 582.42 তে আছে জিমনোস্পার্ম, and 582.52 তে আছে মনোকটিলেডন, and 61 এ আছে 582.61 এ আছে ডাইকটিলেডন। তার মানে এখানে কিন্তু সুন্দর করে মানা হয়েছে। দেখো 582.22, দেন 32, দেন 35, দেন 42, 52, আস্তে আস্তে করে ইভলিউশন অনুযায়ী মানা হচ্ছে। এখানে কিন্তু ঠিক মানা হচ্ছে না ডিডিসিতে। ডিডিসি 23rd এডিশনে ইভলিউশনের সিকোয়েন্স ঠিকঠাক করে মানা হচ্ছে না, একটা দুটো জায়গায় গন্ডগোল, স্টিল দে মেনটেন। বাট ইন কেস অফ ইউডিসি অ্যান্ড সিসি আমরা দেখছি ইভলিউশনের সিকোয়েন্সটাকে আমাদের স্কিমের মধ্যে মানা হচ্ছে। এরপর আরো তুমি অনেক এক্সাম্পল দেখবে, আমি অতগুলো দিচ্ছি না, তোমরা বইতে আরো পেয়ে যাবে। এরপরে যদি আমরা চলে যাই নাম্বার 3-তে, দেখো প্রিন্সিপল অফ স্পেশিয়াল কন্টিগুইটি, বা আমরা কে বলবো স্পেশিয়াল সিকোয়েন্স। তার মানে এখানে এইটার মধ্যে যেগুলো পাবো আমরা সমস্ত কিছু 3 নম্বরে আমরা পাবো স্পেশিয়াল সিকোয়েন্স। নাম্বার 3 হচ্ছে আমাদের স্পেশিয়াল সিকোয়েন্স। ওকে, তাহলে স্পেশিয়াল সিকোয়েন্সের মধ্যে আমরা অলরেডি দেখেছি প্রিন্সিপল অফ বটম আপওয়ার্ড অর প্রিন্সিপল অফ টপ আপওয়ার্ড। ওকে, বটম থেকে আপওয়ার্ড অথবা টপ আপওয়ার্ড, বটম আপওয়ার্ড আমরা দেখছি। তাহলে এইগুলোকে আমরা বলবো ভার্টিক্যাল, আর বলবো এন্টিটিজ অ্যালং এ হরাইজন্টাল লাইন, দ্যাট ইজ লেফট টু রাইট, রাইট টু লেফট, ব্যাক টু ফ্রন্ট, ফ্রন্ট টু ব্যাক। আর যদি সার্কুলার লাইনে হয় তাহলে বলবো আইদার প্রিন্সিপল অফ ক্লকওয়াইজ ডাইরেকশন অর প্রিন্সিপল অফ অ্যান্টি ক্লকওয়াইজ
তার মানে এখানে যে আমরা দেখো আমরা যেগুলো দেখেছিলাম দিস ওয়ান, তার প্রিন্সিপাল অফ বটম আপওয়ার্ড আর প্রিন্সিপাল অফ টপ ডাউনওয়ার্ড, এটি দুটোকে আমরা বলবো অ্যাকর্ডিং অ্যালং এ ভার্টিক্যাল লাইন। পরেরটাকে আমরা বলবো প্রিন্সিপাল অফ লেফট টু রাইট, রাইট টু লেফট, ব্যাক টু ফ্রন্ট, ফ্রন্ট টু ব্যাক, এগুলো সমস্তগুলোকে বলবো আমরা ইন এ হরাইজন্টাল লাইন। পরেরটা আমাদের দেখো প্রিন্সিপাল অফ ক্লকওয়াইজ ডাইরেকশন, প্রিন্সিপাল অফ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, প্রিন্সিপাল অফ পেরিফেরি টু সেন্টার, প্রিন্সিপাল অফ সেন্টার টু পেরিফেরি, এগুলো সমস্তগুলো আমরা না, এই দুটোকে আমরা বলতে পারি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজটাকে বলতে পারি সার্কুলার লাইন। ঠিক আছে, প্রথমটা ভার্টিক্যাল লাইন দুটো, সেকেন্ডটা হরাইজন্টাল লাইন, সেকেন্ড চারটে হরাইজন্টাল লাইন, তারপরে দুটোকে বলতে পারি আমরা সার্কুলার লাইন। আর প্রিন্সিপাল অফ পেরিফেরি টু সেন্টার, সেন্টার টু পেরিফেরি আমরা বলতে পারি রেডিয়াল লাইন। ক্লিয়ার? তাহলে প্রথম দুটোকে বলছি আমরা ভার্টিক্যাল লাইন, পরের চারটাকে বলছি হরাইজন্টাল লাইন, পরের দুটোকে বলছি সার্কুলার লাইন, পরের দুটোকে বলছি রেডিয়াল লাইন। আর একটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাওয়ে ফ্রম দ্য পজিশন, প্রিন্সিপাল অফ দ্য টুয়ার্ডস দ্য পজিশন, এটাকে আমরা বলবো পয়েন্ট। জাস্ট ওটা হচ্ছে রেডিয়াল লাইন, এটা হচ্ছে পয়েন্টে চলে এলো। তাহলে এইভাবে, আর লাস্ট ওয়ান হচ্ছে প্রিন্সিপাল অফ জিওগ্রাফিক্যাল কন্টিগুইটি। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমরা, আমি অতগুলো দেখাবো না, তোমরা বইয়ের মধ্যে পাবে সবগুলো, একটা দুটো আমি জাস্ট দেখাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো এই ভার্টিক্যাল, এই বটম আপওয়ার্ড, টপ ডাউনওয়ার্ড, এগুলোকে যদি আমি ভাবি তোমরা, এবং থ্রু আউট দ্য শিডিউল আমরা যখন কলন ক্লাসিফিকেশন করব তোমরা দেখতে পাবে। তাহলে স্পেশিয়াল সিকোয়েন্সের মধ্যে আমরা যদি বলি যে বটম আপওয়ার্ড, ওকে, তাহলে আমরা এখানে এক মিনিট, সরি, আমরা ওই টেবিলটা কপি করি, তাহলে দেখানো যাবে। একই ব্যাপার আমরা যে ওইখানে করেছিলাম, ধরো 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 আমরা, এক মিনিট, আচ্ছা এগুলো থাক, আমি এই জায়গাটাই শুধু চেঞ্জ করি, তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো আমরা করছি প্ল্যান্ট মরফোলজি। আচ্ছা আমি পরের লাইনে করি, সো দ্যাট বোঝাতে পারবো। প্ল্যান্ট মরফোলজি, ঠিক আছে, বা প্ল্যান্ট অ্যানাটমি যাই বলো। প্ল্যান্টের মরফোলজি মানে কি, আমরা রুট, স্টেম, ফ্রুটস, ফ্লাওয়ার ইত্যাদি আমরা বুঝি। তাহলে আমরা রুট, প্রথমে দেখবে রুট তৈরি হয়, একটা বীজ থেকে রুট তৈরি হয়, তারপরে স্টেম, এবং এটা ইভলিউশনের হতে পারে, আবার আমরা বলছি ওপর দিকে যাচ্ছে আস্তে আস্তে করে। একটা গাছ যখন মাটিতে আছে একেবারে তলাতে বটমে রুট, তারপরে স্টেম, তারপরে আমরা বলছি লিফ, ঠিক আছে, তারপরে বলছি ফ্লাওয়ার, তারপরে বলছি ফ্রুট, তারপরে বলছি সিড, প্ল্যান্ট মরফোলজি। এবার যদি তুমি যাও প্ল্যান্ট মরফোলজির ডিডিসি থার্ড এডিশনে কোনো নাম্বার নেই, ওকে। আমি যদি ইউডিসিতে চলে যাই, ইউডিসিতে কিন্তু নাম্বার আছে 581.4 আছে ইউডিসিতে নাম্বার। আর এখানে মোটামুটি আমি আইটাকে ধরে নিতে পারি প্ল্যান্ট মরফোলজি 6th এডিশনে, দ্যাট ইজ বোটানিটাকে। এরপরে আমরা যদি রুট যাই, সেটা কিন্তু তোমার আমাদের ডিডিসিতে নাম্বার আছে কি, 581.498, এটা আছে রুটের নাম্বার। আর যদি তোমার আমাদের ইউডিসিতে চলে যাই, তাহলে এটা আছে
581.43 আছে রুট। আর এখানে যদি চলে যাই বটানিতে, দেন I, 13 আছে রুট। এবার যদি স্টেমে চলে যাই, তাহলে স্টেমের আছে আমাদের ডিডিসিতে 581.495। যদি আমরা ইউডিসিতে চলে যাই, এখানেও আছে 581.44। আর যদি কোলনে চলে যাই, এটা আছে 14, সরি y কোলন 14, I, 14। ঠিক আছে। লিফ যদি চলে যাই, তাহলে লিফ আছে আমাদের 581, ডিডিসিতে 581.48 লিফ। যদি আমরা ইউডিসিতে যাই, সেখানেও মোটামুটি 581.45 আছে লিফ। এখানে যদি চলে যাই আমাদের 15 আছে আমাদের লিফ। আবার যদি চলে যাই আমাদের ডিডিসিতে, তোমরা দেখবে এখন তো ডিডিসি করানো হয়নি, যার জন্য যাই হোক 581.46 আছে ফ্লাওয়ার। যদি আমরা ইউডিসিতে যাই 581. সেখানেও 46 আছে ফ্লাওয়ার। আর যদি কোলনে যাই I, 16 আছে ফ্লাওয়ার। দেন আমাদের কি যেন ফ্রুট, সেটা আছে 581.464 আছে হচ্ছে ফ্রুট। ঠিক আছে। এখানে আছে 581.47 আছে তোমার ফ্রুট। আর এটা I, 17 আছে হচ্ছে ফ্রুট ইন সিসি। এবার সিড যদি ধরি, তাহলে আমার সিডের আছে 581.467, আর এটা হচ্ছে 581.48। আর ওখানে আছে কি যেন সিসি শিখতে আছে, এটা আছে I, 178। এই হচ্ছে গল্প। তার মানে স্পেশিয়াল সিকোয়েন্সে আমরা তাহলে কি দেখলাম? মিউট করো, কে মিউট করো, হ্যাঁ, ওকে। তো আমরা তার মানে রুট একবারে তলাতে দেখো আমাদের সুন্দর করে এখানে সিসিতে মানা হয়েছে রুট 13, দেন স্টেম 14, দেন লিফ 15, দেন ফ্লাওয়ার 16, দেন ফ্রুট 167, ফ্রুটের ভেতরে সিড বলে 178। এখানে দেখো 581.498, ঠিক আছে, রুট, তারপরে 495 স্টেম, তারপরে 48 লিফ, 46 ফ্লাওয়ার, ফ্লাওয়ারের মধ্যে ফ্রুট থাকে বলে 464, তার মধ্যে সিড 467। মোটামুটি মেনটেন করা হয়েছে আমাদের স্পেশিয়াল কন্টিগুইটি। তাহলে এইভাবে আমাদের ইউডিসি তো তাই। তার মানে ইউডিসি বলো, সিসি বলো, ডিডিসি বলো, they have arranged all the isolate along a vertical line starting from bottom upward or top downward, যে কোনো ভাবে একটাকে মেনটেন করা হয়েছে। তাহলে এগুলো কখন করছি আমরা? যখন একটা অ্যারেতে অনেক কটা আইসোলেট বা ক্লাস থাকছে, সেই ক্লাসগুলো আগে কোনটা হবে পরে কোনটা হবে এগুলোর জন্য। আমি শুধু একটা এক্সাম্পল দিলাম। এবার তোমরা হচ্ছে জাস্ট এ মিনিট, তোমরা বইতে এগুলো সব পেয়ে যাবে। রাইট টু লেফট হলে ধরো আমি বললাম যে আমাদের ইন্ডিয়ার একটা সেন্টার ধরলাম, ধরো আমি একটা সার্কেলের অনেক কটা ভাগ আছে, মানে অনেক কটা পার্টস আছে আমরা জানি।
একটাকে বলি পেরিফেরি, একটাকে বলি সেন্টার, একটাকে রেডিয়াস, একটাকে ডায়ামিটার, একটাকে আর্ক। তাহলে এইগুলো যদি একটা অ্যারেতে হয়, কোনটা আগে হবে কোনটা পরে হবে? এইগুলো, হ্যাঁ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। আমাদের ধরো কলকাতা ক্যালকাটা 1 হচ্ছে ধর্মতলা, ক্যালকাটা 2, ক্যালকাটা 3, ক্যালকাটা 4, এরকম করে নাম হয়েছে। এটা কিভাবে হয়েছে? হঠাৎ করে কি বলে দিল যে ধর্মতলা ক্যালকাটা 7000001, দেন দমদম 00002? না, এটার পেছনেও তোমার এই যে অ্যারে গুলো আছে, মানে ক্লাসিফিকেশন স্কিমে এই অ্যারে গুলোরও একটা আইদার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ এরকম করে তোমাকে একটা করা হয়। এই সমস্তগুলো হচ্ছে প্রিন্সিপাল অফ স্পেশিয়াল কন্টিগুয়াস। একটা স্পেসে দ্যাট মে বি 2 ডাইমেনশন অর 3 ডাইমেনশন, সেই স্পেসে যদি অ্যারে গুলো থাকে, সেগুলোকে কোনটাকে কোথায় রাখবো, ঠিক আছে, সেই কোনটাকে কোথায় রাখবো সেই জায়গাগুলো তোমাকে করতে হবে। প্রিন্সিপাল অফ বটম আপওয়ার্ড, টপ ডাউনওয়ার্ড, লেফট টু রাইট, রাইট টু লেফট, সমস্তগুলো যেগুলো বললাম, এগুলো একই টাইপের জিনিস। এরপরে যেটা আমরা চলে আসছি, প্রিন্সিপালস অফ ইনক্রিজিং কোয়ান্টিটি অ্যান্ড প্রিন্সিপালস অফ ডিক্রিজিং কোয়ান্টিটি। ঠিক আছে, এটা তোমরা ভালো করেই মানে জানো আর কি। তাও আমি যদি তোমাকে বলি, যেমন ধরো এই যে যেখানে এখানে দিয়েছি দেখো, ভিলেজ কোয়ান্টিটি মানে লোকজনের কোয়ান্টিটি কম, ভিলেজটা সবচেয়ে ছোট, তারপরে টাউন, তারপরে সিটি, তারপরে মেট্রো সিটি বা মেট্রোপলিস টাউন। তাহলে এইভাবে আমাদের প্রিন্সিপাল অফ ইনক্রিজিং কোয়ান্টিটি, দেখো আস্তে আস্তে কোয়ান্টিটি ইনক্রিজ করছে। এবার তুমি যদি ডিডিসিতে দাও, কোলনে যাও, ইউডিসিতে দাও, সেখানে কিন্তু তোমার এরকম থাকবে। এটাকে তাহলে আমরা বলবো কি না, কোয়ান্টিটেটিভ মেজার সিকোয়েন্স। তাহলে এটাকে বলবো আমরা কোয়ান্টিটেটিভ মেজার সিকোয়েন্স। আমরা 4 নম্বরে দিতে পারি। আমরা দিতে পারি কোয়ান্টিটেটিভ মেজার সিকোয়েন্স। হ্যাঁ, সেখানে আমরা মোটামুটি ধরো আমরা যদি ওই একই আমরা যে একটা সাবজেক্টকে ধরো আমরা বললাম যে টাউন প্ল্যানিং, ঠিক আছে, টাউন প্ল্যানিং এবারে বুঝতেই পারছো, টাউন প্ল্যানিং মানে এটা একটা জেনেরিক টার্ম। টাউন মানে টাউন নয়, একটা কোনো জায়গার একটা প্ল্যানিংটাকে এরা বলছে টাউন প্ল্যানিং। তার আন্ডারে ভিলেজ, মানে ভিলেজ প্ল্যানিং, যেহেতু ওটা একটা প্ল্যানিং আছে। তার আন্ডারে টাউন আর একটু তার আন্ডারে সিটি, তার আন্ডারে মেট্রোপলিস ধরো। ঠিক আছে, তাহলে এটা আবার ডিডিসি 23rd এডিশনে কি করছে না, 711.4 হ্যাঁ ওরা করছে টাউন প্ল্যানিং। ঠিক আছে, এবার ভিলেজ যেই চলে এলো, এরা বলছে 4.3 মানে হচ্ছে ভিলেজ। ঠিক আছে, টাউনও লিখেছে 4.3তেই আছে, সিটিও আছে 4.3তে, মেট্রোপলিসও আছে 4.3, মানে 7.1.4 আছে টাউন প্ল্যানিং, 7.11.43 আছে লেখাই আছে ভিলেজ, টাউন, সিটি, মেট্রোপলিস, সবারই হচ্ছে এই। যেই তুমি ইউডিসিতে চলে এলে, ইউডিসিতে কিন্তু তোমার জাস্ট এ মিনিট, 7.11.43 আছে প্ল্যানিং অফ টাউন প্ল্যানিং। দেন আমরা 7.11.437 আছে ভিলেজ। ঠিক আছে, আর কি না 434 থেকে 435, তাহলে আমরা থেকে তাকে এইভাবে লিখবো .435,
থেকে 435 এটা হচ্ছে আমাদের টাউন প্ল্যানিং, আর 433 তে আছে সিটি প্ল্যানিং, 432 তে আছে আমাদের মেট্রোপলিস প্ল্যানিং। দেখো পরপর একটা সিকোয়েন্স আছে যেটা ডিডিসি তে মানেনি, একটার মধ্যে সব ঢুকিয়ে দিয়েছে। এবার যদি কোলনে চলে আসি তাহলে আমাদের NB তে আছে আমাদের টাউন প্ল্যানিং। এবারে আমাদের NB, 1 এ আছে ভিলেজ প্ল্যানিং, NB, 3 তে আছে টাউন প্ল্যানিং, NB, 5 এ আছে হচ্ছে সিটি প্ল্যানিং, NB, 7 এ আছে হচ্ছে মেট্রোপলিস প্ল্যানিং। সুন্দরভাবে এই দুটোতেই দেখো সুন্দরভাবে আমাদের কোয়ান্টিটেটিভ মেজার, কোয়ান্টিটি বাড়ছে, একটা ভিলেজের কোয়ান্টিটি কম, টাউনেরটা একটু বেশি, সিটিরটা একটু বেশি, মেট্রোপলিসের একটু বেশি, সেভাবেই আমাদের নাম্বারগুলো করা হয়েছে। শুধু দেখবে সিসিতে যে অর্ডারে করা হয়েছে এখানে তার উল্টো অর্ডারে করা হয়েছে নাম্বারিং গুলো। এখানে যত বাড়ছে এটাকে নাম্বারটাকে বাড়ানো হচ্ছে, এটা যত বাড়াটা আগে লিখেছে আস্তে মানে কমগুলোর বেশি নাম্বার, ভিলেজটাকে দেখো 437, আস্তে আস্তে কমছে মেট্রোপলিসের নাম্বারটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা হচ্ছে তোমার আমরা বলতে পারি প্রিন্সিপাল অফ ইনক্রিজিং কোয়ান্টিটি, কেউ বলছে ডিক্রিজিং কোয়ান্টিটি, কোনো অসুবিধা নেই। কোনো একটা সিকোয়েন্স মেনটেন করছে, দিস সিকোয়েন্স কল দ্য কোয়ান্টিটেটিভ মেজার সিকোয়েন্স। ঠিক আছে, তো এরপরে যদি আমরা চলে যাই প্রিন্সিপাল অফ ইনক্রিজিং কমপ্লেক্সিটি, প্রিন্সিপালস অফ ডিক্রিজিং কমপ্লেক্সিটি। ঠিক আছে, ইনক্রিজিং হতে পারে, ডিক্রিজিং হতে পারে, এগুলো সবগুলো এক্সাম্পল দিচ্ছি না, বইতে সমস্ত পেয়ে যাবে। শুধু তোমরা ইতেও পেয়ে যাবে, তুমি কি যেন আমাদের কৃষাণ কুমারেও পেয়ে যাবে, ওদেদারেও পেয়ে যাবে, বা সাহাবাত হোসেনের বইতেও আছে, সবগুলোতেই তুমি পেয়ে যাবে। আর তোমরা তো নিজেরাই করবে কোলন ক্লাসিফিকেশন, অসুবিধা নেই। তার ইনক্রিজিং কমপ্লেক্সিটি তার মানে আমরা যদি একটা লেখাতে কি থাকে, সেন্টেন্স থাকে, ফ্রেজ থাকে, ওয়ার্ড থাকে, সিলেবল থাকে, সাউন্ড থাকে, এই সমস্তগুলো একটা অ্যারের মধ্যে সাজাবো কি করে না প্রিন্সিপাল অফ ইনক্রিজিং কমপ্লেক্সিটি অথবা ডিক্রিজিং কমপ্লেক্সিটি। যদি ইনক্রিজিং কমপ্লেক্সিটি বলি তাহলে আগে সাউন্ড, দেন সিলেবল, দেন ওয়ার্ড, দেন ফ্রেজ, দেন সেন্টেন্স, দেন প্যারাগ্রাফ এটসেট্রা। আর যদি করি প্রিন্সিপাল অফ ডিক্রিজিং কমপ্লেক্সিটি তাহলে আগে প্যারাগ্রাফ, দেন সেন্টেন্স, দেন ফ্রেজ, ওয়ার্ড, সিলেবল, সাউন্ড। ক্লিয়ার? অথবা তুমি যদি ইতে চলে যাও আমাদের ফিলসফি সাইকোলজি ক্লাসে, ওখানে দেখবে তুমি পারসেপশন, কনসাসনেস, কগনিশন, ইমোশন, কনভেশন, পার্সোনালিটি, মেটাফাইকোলজি, এগুলো সব যত যত কমপ্লেক্সিটি বাড়ছে সেখানেও দেখবেন নাম্বারগুলো ওইভাবে করা হয়েছে কোলনে বা টিডিসিতে। এগুলো ইন ডিটেল আমি যাচ্ছি না। দেন প্রিন্সিপাল অফ ইনক্রিজিং লিটারেরি ওয়ারেন্ট। এখানে বলছে যে ধরো আমাদের রাইস, হুইট, ওট, রাই, কর্ন, বার্লি, মিলেট, এগুলো সবই আমরা শস্য। তো এই যে আমাদের সিরিয়াল শস্য, এইগুলো যদি একটা অ্যারের মধ্যে সাজানো হয়, কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো, কারণ এর ইভলিউশন কোনো জানা নেই যে রাইস আগে এসছে না পরে এসছে, লেটার ইন টাইম কোনো কিছুতে মিলছে না। তখন রঙ্গনাথন বলল যে দ্যাট ইজ কল দ্য প্রিন্সিপাল অফ ইনক্রিজিং লিটারেরি ওয়ারেন্ট। মানে লিটারেচার একটা পার্টিকুলার সাবজেক্টের উপর, মানে রাইসের উপর বেশি লিটারেচার পাবলিশ হয়েছে নাকি হুইটের উপর, না ওটের উপর, রাইর উপর, কর্নের উপর, সেটা দেখতে হবে। তার উপর বিচার করে যদি দেখা যাবে যে গোটা ওয়ার্ল্ডে রাইসের উপর বেশি লিটারেচার বেরিয়েছে, সেটা জার্নাল আর্টিকেল হোক, বই হোক, কনফারেন্স পেপার হোক ইত্যাদি, তাহলে সেটাকে আমরা আগে লিখবো একটা অ্যারের। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড লিটারেরি ওয়ারেন্ট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো লিটারেরি ওয়ারেন্ট সিকোয়েন্স। যে সিকোয়েন্সটা দেবে সেটাকে বলবো আমরা লিটারেরি ওয়ারেন্ট সিকোয়েন্স। ক্লিয়ার? আর কি না প্রিন্সিপাল অফ ট্র্যাডিশনাল অর ক্যানোনিক্যাল সিকোয়েন্স। বলছে যে আর কিছু সিকোয়েন্স আমরা কিছু করব না,
ট্র্যাডিশনালি ক্যানোনিক্যালি এটা হয়ে আসছে, সুতরাং সেটাকেই আমরা ফলো করব। যেমন ধরো লিটারেচার, দেন ল্যাঙ্গুয়েজ। লিটারেচারের আমরা ট্র্যাডিশনাল সিকোয়েন্স যেটা বলি, যে একটা লিটারেচার, দেন আমরা বলি ল্যাঙ্গুয়েজটা কি, বেঙ্গলি লিটারেচার নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, তারপরে তার সিকোয়েন্সে ধরো আমরা যখন লিটারেচারের ফর্ম বলি, লিটারেচারের ফর্মগুলো হয় পোয়েট্রি, ড্রামা, ফিকশন, এসে, প্রোজ, এরকম অনেক কিছু আছে। তাহলে এইগুলো কোনটা আগে আসবে কোনটা পরে আসবে? আগে ড্রামা না পোয়েট্রি না ফিকশন? বলছে যে ক্যানোনিক্যালি মানে ট্র্যাডিশনালি এটাই আমরা পোয়েট্রি, ড্রামা, ফিকশন এইভাবে লিখি, এটাই ট্র্যাডিশনালি হবে অ্যাজ পার রঙ্গনাথন। That is called the principle of traditional or canonical sequence. And last but not the least is alphabetical sequence, principle of alphabetical sequence. রঙ্গনাথন বলছে কি, যেখানে অন্য কোনো এর আগে যতগুলো আমরা প্রিন্সিপাল বলে এলাম সেই কোনো প্রিন্সিপালই কাজে দিচ্ছে না, তখন আমরা একেবারে বাধ্য হয়ে অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্স করব। সাপোজ তোমাদের ক্লাসের সমস্ত স্টুডেন্টকে আমি যদি একটা অ্যারের মধ্যে রাখি, ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট, আমি সব অ্যারেতে দেবো, তাহলে কার নাম আগে দেবো কার নাম পরে দেবো? তাহলে যদি আমি বলি যে লেটার ইন টাইম, অমুক ইন টাইম, ঠিক আছে, তখন আমরা করতে পারি। তবে জন্ম কুণ্ডলী নিয়ে বসতে হবে, সবারই ডেট অফ বার্থ হয়তো এত 1999-এ, তাহলে কি করে হবে তোমাদের? তার মানে কোন মান্থে, কোন ডেতে, কোন সেকেন্ডে, সেটা করা যাবে না। তাহলে এই সব ক্ষেত্রে আমরা অ্যালফাবেটিক্যালি মানে তোমার সার নেমের অ্যালফাবেট অনুযায়ী সাজিয়ে দিতে পারি, অথবা ফার্স্ট নেমে যাই হোক। তাহলে এরকম যদি কোনো সিচুয়েশন লাগে, বায়োগ্রাফিতে ধরো, হ্যাঁ, ফিজিক্সের যত লোক আছে তাদের বায়োগ্রাফি নিয়ে একটা বই, ডিকশনারি, ঠিক আছে, তার মানে সেখানে তোমার সমস্ত যে ফিজিক্সের লোকেরা তাদের সারনেম দিয়ে আমি অ্যালফাবেটিক্যালি সাজাবো এক একটা অ্যারেতে। তাহলে অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্স হচ্ছে লাস্ট স্লট, যখন কোনো কিছু হবে না তখন অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্স আমরা ইউজ করব। ওকে, তা বাদ দিয়েও রঙ্গনাথনের পরে অনেকে আরো বেশ কিছু সিকোয়েন্স দিয়েছে। হ্যাঁ, নীলা মেঘান বলে একজন ইনফরমেশন সায়েন্টিস্ট, সেগুলো আমরা ইন ডিটেলে যাব না, সেগুলো থার্ড সেমে যদি আমাদের হয় ওখানে ইন ডিটেল আছে ক্লাসিফিকেশনের। দেন আমরা আর কিছু প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল ফর ফ্যাসেট সিকোয়েন্স। কি না, আমরা যে আমরা করে এলাম যে অ্যারে গুলো এরকম পরপর পরপর থাকবে, তারপরে বলছে যে কিছু কিছু অ্যারের মধ্যে কিছু ক্লাস বা কিছু আইসোলেট এমন ভাবে দুটো জড়িত, ওইটা থাকলে ওর পাশে এটাকে রাখতে হবে, তারপরে তুমি আগের প্রিন্সিপাল মানো যাই মানো। যেমন সেই আবার রঙ্গনাথন চারটে প্রিন্সিপাল দেয়, কি ওয়াল পিকচার প্রিন্সিপাল, হোল অর্গান প্রিন্সিপাল, কাউ কাপ প্রিন্সিপাল, অ্যাক্টেন্ট অ্যাকশন অ্যাক্টর টুল প্রিন্সিপাল। ওয়াল পিকচার বুঝতেই পারছো নাম দেখে, আগের দিনে বলেছিলাম ওয়াল যদি না থাকে পিকচার ঝোলাবো কোথায়? তাহলে আগে ওয়াল আসবে তারপর পিকচার আসবে। এরকম কিছু যদি ধরো ইংলিশ ড্রামা, ইংলিশটা একটা ল্যাঙ্গুয়েজ, ড্রামাটা আগে ইংলিশটা না এলে ড্রামাটা কোথায় রাখবো, কি ড্রামার ইটাকে, সেরকম বেশ কিছু কনসেপ্ট আসবে। এরকম যদি দুটো কনসেপ্ট আসে, তার মানে ওই আগের যে যত কনসেপ্ট দিয়ে আমাদের যাই হোক, তাহলে এটার পাশে এটাকে রাখতে হবে। আমরা যদি ওয়ালটাকে রাখি আগে, তারপরে পিকচারটাকে রাখবো, তেমনি হোল অর্গানেও তাই। হ্যাঁ, হোল অর্গান আগে, হোল থাকবে তার অর্গান। আমি যদি বলি আমাদের হার্ট ডিজিজ, তাহলে হিউম্যান অ্যানাটমি, হিউম্যান বডিটা আগে থাকবে, তারপরে তার মধ্যে হার্ট আছে। যদি বলি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান লেজিসলেচার, তাহলে ইন্ডিয়াটা হচ্ছে মেন, হোল তার লেজিসলেচার, ওই জন্য ইন্ডিয়া আগে পরে লেজিসলেচার। তাহলে এই যে হোল অর্গান বললাম, হোল অর্গান, কাউ কাপ, এই দুটো এবং ওয়াল পিকচার সব তিনটেই একই, তিনটে
কে একটু ক্ল্যারিফাই করার জন্য, বেসিক্যালি এটা হচ্ছে ওয়াল পিকচার প্রিন্সিপাল, কিন্তু রঙ্গনাথন এটাকে ক্ল্যারিফাই করার জন্য হোল অর্গান বলেছে। আর একটা কাউ কাপ, যেখানে গরু থাকবে গরুর বাচ্চাও সেখানে থাকবে, ঠিক আছে? তার মানে এইগুলো আমরা একটু পরে আসছি, তাহলে তোমাদের বোঝাতে পারবো। একটা রাউন্ডের ভেতর, একটু পরে আসছি আমি বোঝাবো, তার আগে এটা একটু বলে দিই যে আর একটা বললেন যে অ্যাক্টেন্ট, অ্যাকশন, অ্যাক্টর, টুল, প্রিন্সিপাল। যেমন এক্সাম্পল রঙ্গনাথন দিয়েছেন, জটিল একটা, যাই হোক স্টিল জেনে রাখো। হ্যান্ডলুম, কটন স্পিনিং বাই ওমেন, তার আগে অনেক কিছু আছে। হ্যান্ডলুম, কটন স্পিনিং বাই ওমেন, তাহলে হ্যান্ডলুম আছে, কটন আছে, স্পিনিং আছে, ওমেন আছে। রঙ্গনাথন বলছে যে এরকম যদি কোনো আসে তাহলে সেখানে 4টে কম্পোনেন্টে এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? অ্যাক্টেন্ট, অ্যাকশন, অ্যাক্টর, টুল, ঠিক আছে? তার মানে এখানে কোনটা টুল হিসাবে কাজ করছে, কোনটা অ্যাকশন, কোনটা অ্যাক্টর, কোনটা অ্যাক্টেন্ট। তাহলে আগে হবে অ্যাক্টেন্ট, তারপরে হবে অ্যাকশন, তারপরে হবে অ্যাক্টর, তারপরে হবে টুল। টুলটা দেখো, এখানে টুলটা কে? ওমেন। ওমেন। অ্যাক্টরটা কে তাহলে? অ্যাক্টরটাই ওমেন, যে অ্যাকশন করছে, তাহলে অ্যাক্টরটা ওমেন, ঠিক আছে? আমি আগে করছি অ্যাক্টর, মানে কে কাজটাকে করছে, বাই ওমেন, ওমেনটাই হচ্ছে অ্যাক্টর, ঠিক আছে? টুল কোনটা, মানে কিটা আমার কাজ করছে, টুলটা কি, অ্যাকশনটা কি? হ্যাঁ, হ্যান্ডলুমটা হচ্ছে টুল, অ্যাকশনটা কি, স্পিনিং হচ্ছে, আর বাকি থাকছে কটন, অ্যাক্টেন্ট যে মেটেরিয়ালটা। তাহলে আগে হবে অ্যাক্টেন্ট, কটন, তারপর হবে অ্যাকশন, স্পিনিং, তারপর হবে অ্যাক্টর, ওমেন, তারপর হবে হ্যান্ডলুম, টুল। তাহলে এইভাবে যদি 4টে-5টা থাকে তাহলে সেভাবে আমরা করতে পারি। এইটা কখন কখন করা হবে আমি একটু জাস্ট পরে বলছি। তাহলে এতগুলো আমাদের প্রিন্সিপাল, আর তারপরে আসছি পস্চুলেট। রঙ্গনাথন বলছে যে পস্চুলেট, তাহলে আমাদের নরমেটিভ প্রিন্সিপালের মধ্যে আমরা বলেছি ক্যানন, প্রিন্সিপাল আর পস্চুলেট। ক্যানন আর প্রিন্সিপাল আমরা বললাম। এবার পস্চুলেটে রঙ্গনাথন বলছে পস্চুলেট মানে কি না, পস্চুলেট মানে এমন একটা রুল যেটা ভুল বা ঠিক সেটা তোমার বিচার করার ক্ষমতা নেই, তুমি ধরে নেবে এটাই ধ্রুব সত্যি। ক্লিয়ার? তার মানে রঙ্গনাথন বলছে যে পস্চুলেট মানে আমি যে কটা পস্চুলেট বলছি সেটা তোমার যাচাই করার দরকার নেই এবং এটা আমি বলছি না যে ভুল কি ঠিক, কিন্তু তুমি এখন ধরে নাও এটাই ঠিক, দ্যাট ইজ কল পস্চুলেট। সেই পস্চুলেট 5টা পস্চুলেটে রঙ্গনাথন করেছে। কি না, পস্চুলেট অফ ফান্ডামেন্টাল ক্যাটেগরিজ, আমরা জানি না প্রত্যেক সাবজেক্টে, মেন সাবজেক্টে অনলি 5টা ক্যাটেগরি থাকবে। যত আইসোলেট আছে, অল আইসোলেট শুড বি অ্যাকোমোডেটেড আন্ডার 5 and only 5 ক্যাটেগরি, দ্যাট ইজ PMEST। এর ভেতরে কোনো কনসেপ্ট নেই যে কোনো সাবজেক্টে। এটা বললো একটা পস্চুলেট। তুমি বিতর্ক করতে পারো যে অন্য জায়গায় 6টা আছে, 8টা আছে, না, তোমাকে ধরে নিতে হবে যে এটাই পস্চুলেট, এটাই হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী, ঠিক আছে? দ্যাট ইজ পস্চুলেট অফ ফান্ডামেন্টাল ক্যাটেগরিজ। দেন সেকেন্ড পস্চুলেট বলছে যে পস্চুলেট অফ বেসিক ফ্যাসেট। বলছে যে ধরো আমি বললাম যে the women empowerment in কলকাতা, at কলকাতা বা ইন ওয়েস্ট বেঙ্গল। তার মানে বলছে যে এমন একটা সাবজেক্ট যার ভেতরে অনেক কটা তো কম্পোনেন্ট আছে, ওমেন এম্পাওয়ারমেন্ট, কলকাতা 2000, এতগুলো ফ্যাসেট আছে, এতগুলো আইসোলেট আছে। তাহলে এই সমস্ত গুলো অ্যাকচুয়ালি কোনো এর ভেতরে একটা
কোনো একটা বেসিক ফ্যাসেট আছে, সেটা বেসিক ফ্যাসেটটা ইমপ্লিসিট হতে পারে, মানে তুমি বুঝতে পারছো না, আবার এক্সপ্লিসিট বোঝা যাচ্ছে। যেমন তোমাকে যদি বলি ইন্ডিয়ান হিস্ট্রি, তার মানে এখানে বেসিক সাবজেক্ট বা বেসিক ফ্যাসেট কি হিস্ট্রি। কার হিস্ট্রি? ইন্ডিয়া। ইন্ডিয়ার হিস্ট্রি, রাইট। তাহলে ইন্ডিয়াটা একটা আইসোলেট, বেসিক ফ্যাসেটটা কিন্তু হিস্ট্রি। তার মানে আমি যখন ক্লাসিফিকেশন করব আগে হিস্ট্রিতে যাব, তারপরে ইন্ডিয়ার নাম্বার দেবো। তার মানে ইন্ডিয়াটা এখানে স্পেস আইসোলেট। তার মানে এই যে PMEST বললাম, তারপরেও প্রত্যেক সাবজেক্টে একটা বেসিক ফ্যাসেট আছে। সেই বেসিক ফ্যাসেটটা ইমপ্লিসিট ভেতরে আছে। যেমন বললাম ওমেন ওয়েলফেয়ার ইন কলকাতা, তাহলে এখানে ইমপ্লিসিট মানে এটা ইকোনমিক্স বা সোশ্যাল সায়েন্সের সোশ্যোলজির একটা মেন সাবজেক্ট, তার আন্ডারে আমি ওমেন আনবো, তার আন্ডারে কলকাতা, তার আন্ডারে 2000 এত PMEST আনবো। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড পস্টুলেট অফ বেসিক ফ্যাসেট। যখন তোমরা কোলনে ক্লাসিফাই করবে, একটা তোমাকে সাবজেক্ট দিয়ে দিলাম যে ক্লাসিফিকেশন অফ ডকুমেন্ট ইন ইউনিভার্সিটি লাইব্রেরিজ অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং 20th সেঞ্চুরি, যখনই বলবে তুমি আগে এটা কোথায় যাবে বলে লাইব্রেরি সায়েন্সে যাবে। তার মানে কি বেসিক ফ্যাসেটটা এখানে কিন্তু বলা নেই, আমার এই সাবজেক্টের মধ্যে বলা নেই। তুমি এই কম্পোনেন্ট গুলো, আইসোলেট গুলো, আইডিয়া গুলো দেখে বুঝতে পারছো যে এর বেসিক সাবজেক্টটা হবে এই। সুতরাং বেসিক ফ্যাসেট এটাকে বলা হচ্ছে পস্টুলেট অফ বেসিক ফ্যাসেট। ওকে, দেন পস্টুলেট অফ আইসোলেট ফ্যাসেট ফল আন্ডার PMST। যত আইসোলেট, প্রথমে বললাম কি 5টা ফান্ডামেন্টাল ক্যাটেগরি হবে, তারপরে বললাম বেসিক ফ্যাসেট হবে, তারপরে বললাম আর বাকি যত ফ্যাসেট থাকবে সমস্ত ফ্যাসেট গুলো এই যে PMEST এর মধ্যে পড়বে। এটা আরেকটা পস্টুলেট। এন্ড নেক্সট পস্টুলেট ইজ পস্টুলেট অফ সিকোয়েন্স অফ ফান্ডামেন্টাল ক্যাটেগরিজ। এই যে আমরা ফান্ডামেন্টাল ক্যাটেগরি বললাম PMEST আর বললাম বেসিক ফ্যাসেট, তাদের সিকোয়েন্সটা কি হবে না, আগে হবে বেসিক ফ্যাসেট, কমা দিয়ে পার্সোনালিটি, সেমিকোলন দিয়ে ম্যাটার, কোলন দিয়ে এনার্জি, ফুল স্টপ দিয়ে S, অ্যাপোস্ট্রফি দিয়ে T। এইটা হচ্ছে সিকোয়েন্স, এটাকে বলা হচ্ছে পস্টুলেট অফ সিকোয়েন্স অফ ফান্ডামেন্টাল ক্যাটেগরিজ। And last postulate is important. কি না, just a minute. সেটা হচ্ছে যে আমাদের 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 দেখো, আমি এখানে এক্সাম্পলটা দিয়েছি সুন্দর করে। রাউন্ড, পস্টুলেট অফ রাউন্ড অ্যান্ড লেভেল। তার মানে এই যে আমি ধরো আমি বললাম যে ক্লাসিফিকেশন অফ ডকুমেন্টস ইন, ওই যেটা বললাম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লাইব্রেরি, হ্যানা তেনা করে বললাম। এর বললাম যে ক্লাসিফিকেশন অফ ডকুমেন্টস ইন the রিডিং রুম সেকশন অফ ইউনিভার্সিটি লাইব্রেরি অফ ওয়েস্ট বেঙ্গল। তার মানে একটা তো ইউনিভার্সিটি লাইব্রেরি হলো, তার আবার রিডিং রুম সেকশন, তার মানে দুটো ফ্যাসেট চলে এলো। এই দুটো ফ্যাসেটই পার্সোনালিটি, আবার দুটো ম্যাটারও হতে পারে, দুটো এনার্জিও হতে পারে। এরকম যদি মোর দেন 2 এনার্জি আসে, তাহলে একটা এনার্জি শেষ হবে, সেটাকে বলা হবে একটা রাউন্ড। ধরো আমি বললাম যে 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 ইভ্যালুয়েশন অফ the classification of documents in university libraries reference section in West Bengal during এত। তার মানে ইভ্যালুয়েশন একটা এনার্জি, ক্লাসিফিকেশন আর একটা এনার্জি। তাহলে আগে ক্লাসিফিকেশনটা হলো, তারপরে তার ইভ্যালুয়েশন। ঠিক আছে, তাহলে ক্লাসিফিকেশন অফ ডকুমেন্টস একটা হলো, তারপরে তার ইভ্যালুয়েশন। তার মানে একটা এনার্জি
শেষ হচ্ছে, এক একটা রাউন্ড শেষ হচ্ছে। এরকম অনেক কটা রাউন্ড আসতে পারে একটা সাবজেক্টের ভেতর। বোঝানো গেল কিনা বলো? তার মানে একটা সাবজেক্টে যখন তোমাদের আমি ক্লাস নাম্বার করতে দেবো, এরকম অনেক কটা এনার্জি আসতে পারে। তাহলে এক একটা এনার্জি শেষ হবে, সেই এনার্জির আন্ডারে আমরা জানি পিএমই আছে। তাহলে ওই এনার্জির আন্ডারে এম থাকতে পারে, পি থাকতে পারে, আবার পরের একটা, তাহলে ওইটাকে বলবো 1P 1M 1E। কারণ কি, এটাকে রাউন্ড 1, ফার্স্ট রাউন্ড, ওই জন্য আমরা বলবো 1P 1M 1E। মানে ফার্স্ট রাউন্ডের হচ্ছে পার্সোনালিটি, ফার্স্ট রাউন্ডের ম্যাটার, ফার্স্ট রাউন্ডের এনার্জি। যেই সেটা সেকেন্ড রাউন্ডে চলে গেল, তাহলে 2P 2M 2E, রাউন্ড 2। আর লাস্টে এসআরটি, এসআরটি কোনো রাউন্ডে নেই। তাহলে PMEST, তাহলে 1P 1M 1E, 2P 2M 2E, 3P 3M 3E, 4P 4P হয়েই চলবে যদি থাকে। তারপরে এসআরটি। তার মানে এক একটা এনার্জি শেষ হবে, এক একটা রাউন্ড শেষ হবে। ক্লিয়ার? এবার বলছি যে এই একটা রাউন্ড, ধরো এখানে আমি বললাম ইউনিভার্সিটি লাইব্রেরি, দেখো বুক মানে ম্যাটার, এনার্জি মানে ক্লাসিফিকেশন। এবার বললাম ইউনিভার্সিটি লাইব্রেরির রেফারেন্স সেকশন, তার মানে রেফারেন্স সেকশন আর ইউনিভার্সিটি লাইব্রেরি দুটো পি হয়ে গেল, একটা রাউন্ডের মধ্যে দুটো পি হয়ে গেল। সেটাকে বলবো আমরা ওই রাউন্ডের দুটো লেভেল। তাহলে সেটাকে আমরা লেভেলটাকে আমরা 1 দিয়ে বলবো 1P1 1P2 1P3। তার মানে আমরা বলতে পারি যে ইউনিভার্সিটি লাইব্রেরির ফার্স্ট ফ্লোরের রেফারেন্স সেকশন, তিনটে হয়ে গেল আমাদের পার্সোনালিটি একই রাউন্ডের মধ্যে। তাহলে আমরা বলবো 1P1 1P2 1P3, যেটা 1P1 হবে সবচেয়ে বড়টা, না ইউনিভার্সিটি লাইব্রেরি, 1P2 হবে থার্ড ফ্লোর, 1P3 হবে রেফারেন্স সেকশন। প্রত্যেক ফ্লোরে ধর একটা করে রেফারেন্স সেকশন আছে, কথা বলছি। ঠিক আছে? তার মানে এইটাকে বলবো আমরা রাউন্ড, লেভেল। তাহলে রাউন্ড 1-এ দেখো 1P1 1P2 1P3, তারপরে 1M, তারপরে 1E। রাউন্ড 2-তে আবার 2P 2M 2E, তারপরে এসআরটি। তাহলে এই যে ফার্স্ট রাউন্ডের 1Pটাকে আবার ভেঙে দিলাম 1P1 1P2 1P3। তার মানে এই যে আমাদের তার মানে আলটিমেট দেখো জটিল হয়ে যাচ্ছে। কি জটিল? তোমাকে তো আর এরকম দেওয়া থাকবে না, তোমাকে এখানে দেখো 1P1 আছে 1P2 আছে 1P3, তিনটেই পার্সোনালিটি, আবার 2P আছে আর একটা পার্সোনালিটি। ক্লিয়ার? তাহলে এই যে পার্সোনালিটি গুলো, এইগুলোই হচ্ছে এর আগেরটাতে বললাম, এই যে ওয়াল পিকচার প্রিন্সিপাল, হোল অর্গান প্রিন্সিপাল, কাউকাপ প্রিন্সিপাল, এইগুলো দিয়ে মেনটেন হবে কার পরে কোনটা হবে। এই যে 1P1 1P2 1P3, দেখো ইউনিভার্সিটি লাইব্রেরি, তার থার্ড ফ্লোর, তার রেফারেন্স সেকশন, তাহলে এই তিনটে এই রাউন্ডের মধ্যেই হবে। তার মানে এটা হচ্ছে হোল অর্গান প্রিন্সিপাল। আগে হোল থাকবে, তার অর্গান। আগে হোল কি, ইউনিভার্সিটি লাইব্রেরি, তার অর্গান কি, থার্ড ফ্লোর, তার অর্গান কি, রেফারেন্স সেকশন। তার মানে এই তিনটে এভাবে থাকবে একটা রাউন্ডের ভেতর। অনেক কটা যে লেভেল আসছে একটা রাউন্ডের ভিতর, সেইটা যে প্রিন্সিপাল দিয়ে হবে, দ্যাট ইজ ওয়াল পিকচার প্রিন্সিপাল বা হোল অর্গান প্রিন্সিপাল বা কাউকাপ প্রিন্সিপাল, বা এই চারটে প্রিন্সিপালের দিয়ে হবে। কারণ না আমি তো বুঝতে পারবো না, আমাকে এখানেও পি আছে, এখানেও P1 আছে, অনেক কটা, চারটে পাঁচটা পার্সোনালিটি আছে, তিনটে চারটে কি হবে না, ওই প্রিন্সিপাল দিয়ে আমি ভাগ করব একটা রাউন্ডের মধ্যে কোনটা কোথায় হবে। বলো ঠিকঠাক? আশা রাখছি বুঝেছো।
তারপরে একটু তোমাকে বই পড়তে হবে, একটু যত জটিলতা আছে একটু বই পড়ে পড়ে যাবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আসবো, এইটা করলেই আমাদের শেষ মোটামুটি আজকের এটা। সেটা হচ্ছে এবার আসবো আমরা নোটেশন, মানে ওই যে আমরা নোটেশনাল প্লেনে বলেছি অনেক কটা কি যেন আমাদের ক্যানন বলেছি নোটেশনাল প্লেনে, ঠিক আছে? সেই ক্যানন গুলো তো আমরা ফলো করব, কিন্তু সেই ফলো করে আমরা আলটিমেট নোটেশনটাকে তো দেবো। একটা আইডিয়া প্লেনে আমরা বললাম ফিজিক্স, আমরা বললাম ইংলিশ লিটারেচার, সেটাকে আমরা লিখলাম ENGLISHLITERATURE, যেই লিখলাম ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেটা হয়ে গেল ভার্বাল প্লেন। যেটাই বললাম ইংলিশ লিটারেচার, সেটা আইডিয়া প্লেন। যেটাকে আমি 8 to 1 দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটাই হয়ে গেল নোটেশন, ঠিক আছে? তার মানে এখানে কয়েকটা তোমাকে জিনিস বলার আছে, আমি এই ইসের মধ্যে সমস্তগুলো নেই, আমি জাস্ট বলে যাচ্ছি, তোমরা মাথায় রাখবে যে আমাদের এই যে একটা সাবজেক্টের, হ্যাঁ, একটা সাবজেক্ট বা আইসোলেট বা কনসেপ্ট, সেটাকে কেন আমরা নোটেশন দিচ্ছি বলো দেখি, কেন আমাদের নোটেশন দিতে লাগছে? স্যার এক একটাকে অন্যর সঙ্গে আলাদা করার জন্য, যাতে না হয়ে যায় মিশে যায়। আমরা নোটেশন না দিলে কি আলাদা করা যাবে না? ফিজিক্স লিখলাম, কেমিস্ট্রি লিখলাম, দুটো আলাদা, কি আছে? শুধু কি আলাদা করার জন্য আমরা নোটেশন দিচ্ছি? অনেক পড়ানো হয়ে গেছে, কিন্তু এটা বলা উচিত, কেন আমরা সাবজেক্টের নোটেশন দিচ্ছি? যাতে স্যার সম্পূর্ণ ইউনিভার্স থেকে ওই ইউনিকনেস করার জন্য, যাতে ওটাকে মানে স্বতন্ত্রভাবে পাওয়া যায় আর কি। কিছুই হলো না, পরিষ্কার হলো না, একবার লেম্যান, আমি কিচ্ছু বুঝি না, বললাম যে একটা সাবজেক্টের একটা কনসেপ্টের আমরা নোটেশন কেন দিচ্ছি? যে ইংলিশ লিটারেচার, তার নোটেশন দিলাম 8 to 1, বা কলনে বললাম O,111, কেন বলছি আমি নোটেশন কেন দিচ্ছি? স্যার ক্লাসিফাইড করার জন্য। হ্যাঁ, ক্লাসিফাইড করার জন্য, এটা তো একটা গোদা গোদা হয়ে গেল, আর একটু ভালো করে বলো। এটা তো একবারে ইন জেনারেল বলে ক্লাসিফাই, তা আবার তোমাকে আমাকে জিজ্ঞেস করতে হবে ক্লাসিফাই কেন করব, তাই না? তুমি বলো যে একটা সাবজেক্টের নোটেশন কেন দিচ্ছি। আমি প্রথম থেকে সবাইকে বারবার করে বলছি, যখনই আমরা এই সাবজেক্টটা পড়তে যাচ্ছি, প্রথম তোমাকে ভাবতে হবে যে কেন এই সাবজেক্টটা পড়ছো, কেন পড়ছি। আমরা বলেছি 4টে রাইট, রাইট টাইমে রাইট ইউজারকে রাইট ইনফরমেশন রাইট ওয়েতে দিতে হবে, ঠিক আছে? এটা আমাদের ফার্স্ট। এবার আমরা রাইট ইনফরমেশন যদি দিতে হয়, তাহলে আমাকে ঠিক সময়ে দিতে হয়, তাহলে ইনফরমেশন গুলো বা ডকুমেন্ট গুলো আমাকে সাজিয়ে রাখতে হবে, সো দ্যাট আমরা তাড়াতাড়ি এটাকে দিতে পারি, আবার দিতে পারি। যদি সাজাতে যাই, লাইব্রেরি স্ট্যাকে সাজাতে হবে ডকুমেন্ট গুলোকে, তখন আমাদের ক্লাস নাম্বার দরকার। কেন ক্লাস নাম্বার আমরা দরকার না? যদি আমরা অ্যালফাবেটিক্যালি সাজাই, তাহলে বিভিন্ন সাবজেক্ট ছড়িয়ে যাবে, কেউ খুঁজেই পাবে। তুমি যখন আসবে ফিজিক্সের বই PHY অ্যালফাবেটিক্যালি চলে গেলে অথারের নাম দিয়ে, পুরো ক্যাওস হয়ে যাবে। কিন্তু যদি নোটেশন দিয়ে দিই, দেখো 8 to 1, 8 মানে লিটারেচার, 2 মানে ইংলিশ, 1 মানে এই পোয়েট্রি, তাহলে ইংলিশ লিটারেচারের পোয়েট্রি 8 to 1, যত পোয়েট্রি এদিক ওদিক 8 to 1 আসবে। আর না হলে কিন্তু একটা পোয়েট্রির নাম এই, তুমি কোথায় সাজাবে? তাহলে নোটেশন দিচ্ছি মানে কি,
টু কলোকেট, একসাথে করছি একই ধরনের সাবজেক্টগুলোকে, যাতে অ্যালফাবেটিক্যালি লাইব্রেরিতে ছড়িয়ে না যায়। আর কি মজা জিনিস, যদি কোনো টার্মিনোলজি ধরো অ্যালফাবেটিক্যালি আমি সাজাতেই পারি, যে কেমিস্ট্রিটা আগে সাজালাম, দুদিন পরে বললো কেমিস্ট্রির নাম চেঞ্জ হয়ে গেছে, বা যেটা আমি বলেছিলাম অন্য একটা সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, এখন বলছে যে না ফিজিক্যাল সায়েন্স হবে না, তাহলে ওর নামটাই চেঞ্জ হয়ে গেল সাবজেক্টটার, কিন্তু কোনো অসুবিধা নেই, কনসেপ্টটা তো একই আছে, ভেতরে যে থট। তার মানে আমার সাবজেক্টের নাম চেঞ্জ হোক, কনসেপ্টটা দিয়ে আমি কিন্তু নোটেশন দিচ্ছি। সুতরাং নোটেশন দিলে আমার সমস্ত ডকুমেন্টগুলো যে নাম্বার অনুযায়ী করছি, সো দ্যাট আমরা লাইব্রেরি স্ট্যাকে সাজাতে পারবো, ওই জন্যই নোটেশন দিচ্ছি। কিন্তু নাহলে কিন্তু নোটেশন দেওয়ার নেই, কারণ বারবার বলেছি নোটেশন মানে একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ দিয়ে ডিনোট করছি, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটার একটা অরিজিনাল ভ্যালু আছে, অর্ডার আছে, যেটা কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের অর্ডার নেই। অর্ডার আছে অ্যালফাবেটিক্যাল অর্ডার, অ্যালফাবেটিক্যাল অর্ডার কোনো ব্যাপার নয়, সাজিয়ে দিলে এদিক ওদিক হয়ে যাবে, একই ডকুমেন্টের বই, ঠিক আছে। এর জন্য কিন্তু আমরা নোটেশন দিচ্ছি, দ্যাট ইজ দ্য নিড ফর গিভিং দ্য নোটেশন অফ এ সাবজেক্ট অর ক্লাস। এবারে এই যে নোটেশন গুলো আমরা দিচ্ছি, এই নোটেশন গুলো দেওয়ার জন্য আমার কিছু চিহ্ন লাগবে, সিম্বল লাগবে, ঠিক আছে। সেইগুলো আমরা আগে বলেছি যে অ্যারাবিক নিউমারেল হতে পারে, রোমান অ্যালফাবেট হতে পারে, ইত্যাদি হতে পারে। তার মানে এই যে আমাদের বিভিন্ন জিনিস লাগছে, সেগুলোকে আমরা বলছি দ্য স্পিসিস অফ নোটেশন, স্পিসিস, ঠিক আছে। এতগুলো আমাদের, ধরো আমরা বললাম অ্যারাবিক নিউমারেল, তার মানে কি 0 থেকে 9 হচ্ছে অ্যারাবিক নিউমারেল, ক্লিয়ার। আমরা যদি বলি রোমান অ্যালফাবেট ক্যাপিটাল, তাহলে আমরা বলবো এত থেকে এত হচ্ছে রোমান অ্যালফাবেট। তার মানে আমরা যদি ধরি যে নোটেশনের স্পিসিস বলি, তাহলে আমরা যদি স্পিসিস বলি, স্পিসিস মানে কি কত ধরনের আছে। 1 নম্বর স্পিসিস আমরা যদি বলি ইন্দো অ্যারাবিক নিউমারেল, ইন্দো অ্যারাবিক নিউমারেলস, ঠিক আছে। এটা কি কি হতে পারে, 0 থেকে 9, ঠিক আছে। তার মানে 0 থেকে 9 হতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা পারতপক্ষে সবসময় 1 থেকে 9টাকে আমরা ধরবো, 0টাকে অন্য পারপাসে রেখে দেবো সবসময় 0টাকে। তাহলে যদি 0টাকে বাদ দিই, তাহলে আমাদের মোটামুটি আমাদের তোমার 9টা হচ্ছে অ্যারাবিক নিউমারেলস। 0টাকে যদি আমি এখন আপাতত রাখি, আর কি কেন রাখছি আমি পরে বলছি। আর কি আর হতে পারে রোমান ক্যাপস, রোমান ক্যাপস কি হয়, এ থেকে জেড কতগুলো, এ থেকে জেড কতগুলো হবে, 26টা। হ্যাঁ 26। কিন্তু আমরা এখানে ফ্যাক্টফুলি এক্সক্লুড করছি কি না, আই আর ও, আই অ্যান্ড ও, এইটাকে আমরা এক্সক্লুড করছি। তাহলে আমাদের 26টা জায়গায় হয়ে যাবে 24টা। একইভাবে ধরো আমি যখন এইখানে 0 থেকে 9 লিখেছিলাম, আমি ধরো এক্সক্লুডিং 0 যদি করি, তাহলে এটা হয়েছিল 9টা, এটা হলো 24টা। এবার যদি আমরা
রোমান স্মল করি, মানে একটা ক্যাপিটাল একটা রোমান স্মল হয়, স্মল লেটার যদি হয় তাহলে এ থেকে সেট, এখানে আমরা ধরো এক্সক্লুডিং আই ধরো ও অ্যান্ড এল, তাহলে হবে 23টা। ঠিক আছে, তাহলে এই যদি তাহলে এইগুলো এক একটা কি, এক একটা স্পিসিস। একটা কি ইন্দো অ্যারাবিক নিউমারাল একটা স্পিসিস, রোমান ক্যাপস একটা স্পিসিস, রোমান স্মল একটা স্পিসিস, এরপরে হাজার হাজার আছে। কি না, আমরা বলছি ল্যাটিন, আমরা বলছি সংস্কৃত, আমরা বলছি বাংলার অ্যালফাবেট, যা কিছু দিয়ে করতে পারি। ঠিক আছে, তাহলে কিন্তু মোটামুটি আমরা এইভাবে করতে পারি। কেন এখানে 0 টাকা বাদ দিলাম না, জিরোর সাথে ও গুলিয়ে যাবে, কোনটা 0 আর কোনটা ও সেটা গুলিয়ে যাবে। হাতে তো লিখি আমরা, তখন তো হাতের ব্যাপার ছিল, এখন কম্পিউটারে তাও আমাদের গুলিয়ে যেতে পারে 0 কোনটা ও কোনটা। ওই জন্য আমরা 0 টাকা আপাতত বাদ রাখলাম। রোমান ক্যাপিটালে আই কোনটা আর 1 কোনটা ভুলে যাব, ও কোনটা 0 কোনটা গুলিয়ে যাবে, ওই জন্য দুটো বাদ দিয়ে দিলাম, 24 করে দিলাম। এখানেও তাই, স্মল আইটা 1 এর সাথে গুলিয়ে যেতে পারে, ডটটা যদি এদিক ওদিক হয়। আই এলটা, স্মল এলটা আবার 1 এর সাথে গুলিয়ে যাবে, আবার ওটা হচ্ছে 0 এর সাথে গুলিয়ে যাবে, বলে 3টে বাদ দিয়ে দিলাম, 23। তাহলে এই 23টা হচ্ছে আমাদের মেন হতে পারে, 23, 24 and 9, যাই হোক। তাহলে এতগুলো আমরা যদি বলি, এবারে বলতে পারি আমরা বললাম সংস্কৃত লেটার্স বলতেই পারি, সংস্কৃত লেটারে যতগুলো আছে, বেঙ্গলি লেটার কতগুলো, তাহলে এক একটা, এগুলো এক একটা স্পিসিস। ঠিক আছে, তাহলে এবারে বলো যে আমাদের এই যে নোটেশন গুলো বিভিন্ন ধরনের, তা বাদ দিয়েও ধরো তোমার 5 নম্বরে হতে পারে পাংচুয়েশন মার্ক হতে পারে, তারপরেও হতে পারে 6 নম্বরে ম্যাথমেটিক্যাল চিহ্ন বা সাইন সিম্বল, হতে পারে ম্যাথমেটিক্যাল সিম্বল প্লাস অমুক তমুক, এগুলো ম্যাথমেটিক্যাল সিম্বল প্লাস হতে পারে, অ্যাস্টারিক্স হতে পারে, অনেক কিছু হতে পারে। আর পাংচুয়েশন হতে পারে, ডট হতে পারে, কমা হতে পারে, সেমিকোলন হতে পারে, কোলন হতে পারে, ইত্যাদি হতে পারে। এরকম বিভিন্ন স্পিসিস আসবে। হ্যাঁ, তাহলে এইগুলোকে সমস্তগুলোকে নিয়ে আমরা নোটেশন তৈরি করব। সিসিতে দেখেছো এ বি সি ডি সমস্ত আছে, 1 2 3 4 আছে, 0 আছে, ডট আছে, কমা আছে, সেমিকোলন আছে, সমস্তগুলো নিয়ে আছে, ম্যাথমেটিক্যাল চিহ্ন আছে। ইউডিসিতে দেখবে ম্যাথমেটিক্সের আরো আছে, প্লাস আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরকম সমস্ত কিছু আছে। এগুলোকে বললো আমরা স্পিসিস। ঠিক আছে, আর কি, এই যে আমরা 9টা যদি শুধু ডিডিসি করি, ডিডিসিতে মাত্র 9টা কেন 10টা শুধু ইউজ করা হয়, তাহলে এই 10টাকে বলবো আমরা বেস অফ দা, এগুলো হচ্ছে ন্যাশনাল নোটেশনাল স্পিসিস। এবার যদি বলি আমরা নোটেশনালের বেস বলি, কার কত বেস না, ডিডিসি এর বেস হচ্ছে কত, 10টা বেশি নেই, 0 থেকে 9 অবধি। এবার যদি ইউডিসিতে যাই, এখানে অনেক আছে, কি না 0 থেকে 9 তো আছেই, তা বাদ দিয়ে অনেক কিছু আছে, এ থেকে জেড আছে, তা বাদ দিয়ে স্মল এ থেকে স্মল জেড আছে, তা বাদ দিয়ে প্লাস আছে, তার বাদ দিয়ে ইকুয়াল টু আছে, তার বাদ দিয়ে স্ল্যাশ আছে, ডাবল কোটেশন আছে, হ্যাঁ, প্যারেনথিসিস আছে, থার্ড ব্র্যাকেট আছে, সেটা আর অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, ইউডিসি। আবার কোলনে যদি যাও,
এখানেও তোমার অনেক কিছু আছে, 0 থেকে 9 আছে, এ থেকে জেডও আছে, হ্যাঁ, আবার স্মল এ থেকে জেডও থাকতে পারে, প্লাস তোমার এখানে আছে ডট আছে, কমা আছে, অ্যাপোস্ট্রফি আছে, কোলন আছে, আরো ইত্যাদি আছে। তাহলে যত এখান থেকে বুঝতে পারছো যে বেস বাড়ছে, এর বেসটা কম 10, এখানে কিন্তু অনেক, এটা 26, এটা 24, এটা 10, আরো এতগুলো, সিসিতেও তাই। ঠিক আছে, তো আমাদের বেসটাকে বাড়াতে লাগবে, তার কারণ আসছি পরে। এবারে যেটা আমরা আসছি যে নোটেশন, এই যে আমরা নোটেশন দিচ্ছি, এই নোটেশনটা আমাদের কিছু অ্যাট্রিবিউট আছে। ভালো নোটেশন হতে গেলে কি দরকার অ্যাট্রিবিউট, আমি 7টা অ্যাট্রিবিউট বলছি। ফার্স্ট অ্যাট্রিবিউট বলছি যে ডিসপ্লে অর্ডার। সবসময় নোটেশন এমন হতে হবে যেন অর্ডারটাকে ডিসপ্লে করে। বললাম 800, 820, 821, দেখো সুন্দরভাবে অর্ডার, 800 আন্ডারে 820, 820 আন্ডারে 821, তার মানে 800 যদি লিটারেচার হয়, একটা 2 দিলাম ইংলিশ লিটারেচার, 2 পর 1 দিলাম ইংলিশ পোয়েট্রি, তাহলে এটা একটা অর্ডার ডিসপ্লে করছে। আমি বললাম 5 মানে সায়েন্স, 53 মানে ফিজিক্স, 531 মানে ম্যাটার অফ স্টেট অফ ম্যাটার, তাহলে পরপর একটা অর্ডারকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তার মানে আমি বললাম 5 মানে এশিয়া, 54 মানে হচ্ছে ইন্ডিয়া, 54 এত মানে ওয়েস্ট বেঙ্গল, একটা অর্ডার দেখাচ্ছে। নাহলে আমি যদি বলতাম 5 মানে এশিয়া, 51 মানে ইন্ডিয়া, 52 মানে ওয়েস্ট বেঙ্গল, তাহলে অর্ডার হতো না। 51 ইন্ডিয়া আবার 52 ওয়েস্ট বেঙ্গল, অর্ডার হতো না। তাহলে ফার্স্ট এন্ড ফরমোস্ট the attribute for good notation is display order. And second one is basically the brevity, that is the length of notation. You see, the length of notation is inversely proportional to the length of base. বুঝতেই পারছো, যদি বেস বড় হয়ে যায়, ধর ডিডিসিতে আমাদের বেস কত, 0 থেকে 9, 10টা মাত্র, তাহলে ক্লাস নাম্বার গুলো বড় বড় হয়ে যাবে। কারণ আমি আগেই বলেছি যে একটা ধরো একটা ক্লাসকে আমি ভাগ করলাম, তার আন্ডারে ধরো 10টা আমার আছে, 12টা 15টা অ্যারে আছে, তাহলে 0 থেকে 9 অবধি করার পর, 8 অবধি করার পর 91, 92, 93 এক একটা করে ডিজিট বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমাদের ব্রেভিটিটাকে অ্যাটেন্ড করতে গেলে কিন্তু লেন্থ অফ বেস, নোটেশনের যে বেস সেটা যত বড় হবে তত ব্রেভিটি হবে। তার মানে লেন্থ অফ নোটেশন ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য বেস। বেসের লেন্থ যত বড় হবে এটা তত ছোট হবে নোটেশনের লেন্থ। সুতরাং ব্রেভিটিটা একটা আমাদের কাছে বড় জিনিস, ব্রিফ হতে হবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। ছোট্ট একটা ক্লাস নাম্বার হলো, আমি বললাম ন্যানো টেকনোলজি, আমাদের হয়ে গেল C,1 কোলন এই এত হয়ে গেল, সুন্দর একটা নাম্বার। ডিডিসিতে যদি যাও 531.2903682, 15টা একটা ডিজিট, তাহলে ব্রেভিটি অ্যাটেন্ড করতে পারলো না কেন? ওর তো মাত্র 10টা নাম্বার দিয়েই করা, একটাকে ভাগ করছে আবার 10টা, আবার ভাগ করছে 10টা, এরকম চলে যাচ্ছে। আর এটা তো ফ্যাসেটেড হলে তোমার একটা কনসেপ্ট থেকে একটা জাস্ট যোগ করে দিচ্ছে, একটা করে ডিজিট চলে আসছে, খুব একটা বাড়ছে না। দ্যাট ইজ ব্রেভিটি। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ দ্য সিম্পলিসিটি। তাহলে সিম্পলিসিটির সাথে আবার ব্রেভিটির সম্পর্ক ইনভার্সলি, এগুলো সব পরীক্ষায় আসবে। ধরো সিম্পলিসিটি মানে কি, যদি ডিডিসি খুব সিম্পল, কেন না একটা মাত্র পিওর বেসটা হচ্ছে মানে স্পিসিস, দেখো স্পিসিসটা হচ্ছে একটাই স্পিসিস, সেটাকে বলছি পিওর বেস। যদি অনেক কটা স্পিসিস থাকতো সেটাকে বলতাম মিক্সড বেস। ধরো কোলনে কি করা আছে, ক্যাপিটাল এ থেকে জেড, স্মল এ থেকে জেড, 0 থেকে 9, আলফা বিটা গামা সবই আছে, তাহলে এটা পিওর বেস নয়, মিক্সড বেস। ফলে এটা সিম্পলিসিটি অ্যাটেন্ড করা যাবে না। কারণ কি, একটা ক্লাস নাম্বার হয়ে গেল আই কমা 1 কোলন এই স্মল এ, জটিল হয়ে গেল, বইটা সাজাবো কি করে বুঝতেই পারছি না। কিন্তু তুমি যদি ডিডিসি করো, যেহেতু এটা পিওর বেস,
0 থেকে 9 যাস, 912.39 যত হোক না বড়, তাহলে বড়টাকে যদি আমি কমাতে চাই, ব্রেভিটি করতে চাই, আবার সিম্পলিসিটি আটকে যাচ্ছে। ঠিক আছে, তার মানে সিম্পলিসিটি আর ব্রেভিটি হচ্ছে কন্ট্রাডিক্টরি টু ইচ আদার। পরীক্ষায় চলে এলো, তোমাকে লিখতে হবে। দেন ইউনিকনেস। ইউনিকনেস মানে সিনোনিম, হোমোনিম, ফ্রি আগে বলেছি। একটা সাবজেক্টের দুটো ক্লাস নাম্বার। হ্যাঁ বলো। সব কথা কেটে কেটে আসছে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ না? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সিম্পলিসিটি, আচ্ছা সিম্পলিসিটি হচ্ছে, তাহলে সিম্পলিসিটি আর ব্রেভিটি দুটো কন্ট্রাডিকশন করছে। ব্রেভিটি অ্যাটেন্ড করতে গেলে সিম্পলিসিটি হ্যাম্পার হয়ে যাচ্ছে, আবার সিম্পলিসিটি অ্যাটেন্ড করতে গেলে ব্রেভিটি হ্যাম্পার হয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে একটা 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 সামঞ্জস্য রাখতে হবে। দেন ইউনিকনেস, যেটা বললাম যে ইউনিক যদি ক্লাস নাম্বার হতে হয়, সেটা একটা আমাদের গুড নোটেশনেরই, যে আমি যদি 530 বলি ফিজিক্সই হবে, অন্য কিছু নয়। তার মানে সিনোনিম আর হোমোনিম যেগুলো আগে পড়িয়ে এসেছি, যে একটা সাবজেক্টের দুটো ক্লাস নাম্বার বা একটা ক্লাস নাম্বারের দুটো সাবজেক্ট, সেটা ফ্রি হতে হবে। তাহলে সেটা হচ্ছে একটা গুড নোটেশনের ক্রাইটেরিয়া। এন্ড তারপরেরটাই দেখো আবার উল্টো বলছে, ফ্লেক্সিবিলিটি। একটা সাবজেক্টের দুটো ক্লাস নাম্বার, কেন না ফ্লেক্সিবল হতে হবে। ফ্লেক্সিবল যদি হয় তাহলেই আমাদের লোকাল ভ্যারিয়েশন অনুযায়ী ওই বইটাকে বিভিন্ন জায়গায়, আমি কোনো লাইব্রেরি মনে করলো আমি বিবলিওগ্রাফি অফ ফিজিক্সের আন্ডারে রাখবো, কেউ বললো না বিবলিওগ্রাফির আন্ডারে রাখবো, সুতরাং যত বিবলিওগ্রাফি সমস্ত বইগুলো এক জায়গায় থাকবে। তার মানে ফ্লেক্সিবিলিটিটাকে অ্যাটেন্ড করলে ইউনিকনেস হ্যাম্পার হচ্ছে, ইউনিকনেস হ্যাম্পার হলে ফ্লেক্সিবিলিটি। তাহলে এই দুটোর মধ্যে তোমাকে একটা সামঞ্জস্য রাখতে হবে। ক্লিয়ার? And next one is very important. এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, হসপিটালিটি। অতিথি তোমার বাড়িতে যদি আসে, তোমাকে বাড়ির মধ্যে ঢুকিয়ে খাওয়াতে হবে। কারণ আমাদের স্কিমগুলো সাবজেক্টকে নিয়ে প্রত্যেক মুহূর্তে আমাদের ইউনিভার্স অফ নলেজের নতুন সাবজেক্ট আসছে, দুটো পুরনো সাবজেক্ট মিশে যাচ্ছে, কোনো সাবজেক্ট অবসোলেট হয়ে যাচ্ছে, সব সময় এটাকে বলা হয় টার্বুলেন্ট ডাইনামিক একটা সিস্টেম। সেই সিস্টেমে সব সময় আমাদের নতুন সাবজেক্ট আসছে, কোনোটা অবসোলেট হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তোমাকে রাখতে হবে। তুমি এখন যদি ধরো কম্পিউটারের ফার্স্ট জেনারেশনের কম্পিউটার বা বিভিন্ন কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, কোবল, হ্যাঁ সেগুলো সব উঠে গেছে, এখন নতুন, তাহলে নতুন যদি সাবজেক্ট আসে সেটাকে অ্যাকোমোডেট করতে হবে। দ্যাট ইজ কল্ড হসপিটালিটি। এই হসপিটালিটিটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ওকে, তাহলে এই হসপিটালিটিটা অ্যাটেন্ড করার জন্য আমাদের অনেক কটা প্রভিশন থাকে নোটেশনের মধ্যে। সেই প্রভিশন গুলোকে বলছি আমরা ডিভাইস। ক্লিয়ার? আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে আমি এটা পড়াবো না, কালকে পরের দিন করাবো। হ্যাঁ এটা জাস্ট মিনিট, এটা আবার নতুন করে নোটেশনটা ভালো করে পড়াবো। এটা অত তাড়াহুড়ো করলে হবে না। জাস্ট মিনিট, এইটুকু থাক, এইগুলোকে একটু পড়ো, তারপরে আমি তোমার নোটেশনটা কালকে না করে দেখে